আসসালামু আলাইকুম বন্ধুরা। একটা ছোট্ট ইঁদুর যার কারণে পুরো মানুষের রাজ্যে নেমে এসেছিল ভয়াবহ অন্ধকার। আর সবকিছুর পেছনে ছিল এক ধরনের বিশেষ স্যুপ, যে স্যুপের জন্য রাজ্যে সূর্য ওঠাই বন্ধ হয়ে গিয়েছিল। অবিশ্বাস্য লাগছে? হ্যাঁ, রূপকথার গল্পে সবই সম্ভব। কিন্তু ঠিক সেই রূপকথার রাজ্যে আরেকটা ছোট্ট ইঁদুরই আবার ফিরিয়ে এনেছিল আলো, শান্তি আর ভালোবাসা। কি ঘটেছিল সেই রাজ্যে আর কিভাবে বা শুরু হয়েছিল এই অদ্ভুত গল্পটার, চলুন সেটাই জেনে নেওয়া যাক। গল্পের শুরুতেই সমুদ্রের মাঝে আমরা একটা জাহাজ দেখতে পাই, যে জাহাজে পিয়েত্রো নামের একজন নাবিক ছিল আর তার সাথে ছিল একটা ইঁদুর। এই ইঁদুরটার নাম ছিল রেস্কুর। রেস্কুর নামের এই ইঁদুরটা এক ধরনের বিশেষ ইঁদুর ছিল। সে অন্য সাধারণ ইঁদুরদের মতো ছিলই না, কারণ সাধারণ ইঁদুরেরা আলো পছন্দ করে না বা মানুষের স্পর্শও তারা পছন্দ করে না। কিন্তু রেস্কুর মানুষের সাথে থাকতো, আর পিয়েত্রো নামের সেই লোকটার সাথে তো তার অনেক ভালো বন্ধুত্বও ছিল। তো এই জাহাজটা যাচ্ছিল ডোর নামের একটা রাজ্যের দিকে। অনেক সময় পর একজন এসে খবর দেয় যে তারা ডোর রাজ্যের কাছাকাছি পৌঁছে গেছে। এই ডোর রাজ্য ছিল সুস্বাদু স্যুপের জন্য বিখ্যাত। তো জাহাজ থেকে নামতে রেস্কুর বলে যে সে এখানে স্যুপ খাওয়ার জন্য খুবই আগ্রহী। কিন্তু পিয়েত্রো তাকে বলে যে রেস্কুর যেন তাকে ছেড়ে কোথাও না যায়, কারণ ঠিক 6টার সময় তাদের সবাইকে এখান থেকে বেরিয়ে পড়তে হবে। আসলে সেদিন ছিল রয়্যাল স্যুপ ডে। এই দিনটিতে রাজ্যবাসী সবাই অনেক হাসি, আনন্দ আর উৎসবে মেতে থাকতো। তাই আজকেও রাজ্যের সবাই রাজবাড়ির বাইরে একত্রিত হয়ে খুবই আনন্দ আর নাচ গান করছিল। তাছাড়াও আজকে রাজবাড়ির মধ্যে সেই বিখ্যাত আর স্পেশাল স্যুপ তৈরি করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই সেই স্যুপ সবাইকে খেতে দেয়া হবে। এই স্যুপ তৈরি করার দায়িত্বে প্রধান বাবুর্চির নাম ছিল আন্দ্রে। তারা সবাই মিলে একটা বিশাল হাঁড়িতে করে পুরো রাজ্যবাসীর জন্য স্যুপ তৈরি করছিল। এরপরে আমরা সেখানে বাবুর্চি আন্দ্রেকে দেখতে পাই। সে দেখতে এসেছিল স্যুপ সঠিক স্বাদ এবং ঠিকভাবে তৈরি হচ্ছে কিনা। পরের সিনে রাজা, রানী এবং রাজকুমারী পিকে দেখানো হয়। তারা রাজ্যবাসীর সামনে সেই স্যুপের ঘোষণা করে। আর এদিকে আবার বাবুর্চি আন্দ্রের মনে হচ্ছিল যে এই স্যুপটা পারফেক্ট হয়নি। কিন্তু সে কাউকে কিচ্ছু না বলে একটা ঘরে চলে যায়। এই ঘরে গিয়ে সে গোপনে একটা বই বের করে। আর তাছাড়াও সেখানে একটা হাঁড়িতে বিভিন্ন রকমের সবজি ওঠানামা করছিল। আর সেই সবজি থেকে সৃষ্টি হয় একটা মানুষের মতো অবয়ব। আসলে এটা ছিল একটা ম্যাজিক্যাল জিনি। এই জিনির নাম ছিল বল্ডো। আসলে এই জিনিটাই এই রয়্যাল স্যুপ তৈরি করত। সেই স্যুপের নাম ছিল তার নিজেরই নাম, অর্থাৎ বল্ডো। কিন্তু বাবুর্চি আন্দ্রের মতে আজকের স্যুপটা জিনি ঠিকভাবে তৈরি করতে পারেনি। কিন্তু জিনি তাকে বারবার বলে যে সে এমন কাজ করেনি, সে ঠিকভাবে তৈরি করেছে। এক পর্যায়ে তাদের দুজনের মধ্যে অনেক কথা কাটাকাটি শুরু হয়ে যায়। আর আন্দ্রে তখন একটা ওয়াইনের বোতল জিনির দিকে ছুঁড়ে মারলে সেটা স্যুপের উপরে গিয়ে পড়ে যায়। কাকতালীয়ভাবে আন্দ্রে যখন সেই স্যুপটা চেক করতে যায়, তখন সে খেয়ে বুঝতে পারে যে স্যুপের টেস্ট এখন অনেক ভালো হয়েছে। এই জন্য সে ঠিক করে যে এই স্যুপটাই সে রাজার সামনে উপস্থাপন করবে। অন্যদিকে আমরা রেস্কুরকে দেখতে পাই, সে কিনা স্যুপের নাম শুনতে আর এক মুহূর্ত অপেক্ষা করতে পারছিল না। তার মালিকের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সে স্যুপটা দেখার জন্য রাজবাড়ির রান্নাঘরের মধ্যে ঢুকে যায়। অন্যদিকে ভিড়ের ভেতরে পিয়েত্রো অনেকবার রেস্কুরের নাম ধরে ডাকাডাকি করেও কোনো সাড়াই পায় না। তো শেষ পর্যন্ত সে একাই জাহাজে ফিরে যায়। এরপর বাবুর্চি আন্দ্রে তার বানানো স্যুপ নিয়ে রাজা রানীর সামনে চলে আসে। স্যুপটা খেতে রাজার এত ভালো লেগে যায় যে সে বারবার আন্দ্রের প্রশংসা করতে থাকে। এদিকে স্যুপের স্মেল উপরের দিকে যাচ্ছিল, আর ঠিক সেই জায়গাতে রেস্কুর এতক্ষণ স্মেল নিচ্ছিল। কিন্তু সে নিজেকে সামলাতে না পেরে অসাবধানতাবশত নিচে রানীর স্যুপের মধ্যে পড়ে যায়। একটা ইঁদুর নিজের খাবারের বাটিতে দেখতে পেয়ে রানীর প্রচণ্ড ঘৃণা হয়। রানীর মনে হচ্ছিল যে তার স্যুপে প্রথম থেকেই ইঁদুর ছিল। এই জন্য প্রচণ্ড ঘৃণায় রানীর সেখানে হার্ট অ্যাটাক হয়ে যায় এবং তিনি সেখানেই মারা যায়। এমনটা দেখে তখনই রাজা তার সকল সৈনিককে এই ইঁদুরটাকে ধরার আদেশ দিয়ে দেয়। সৈনিকেরা তখনই রেস্কুরকে ধরার জন্য ছোটাছুটি করতে থাকে। আর এদিকে রেস্কুর পালাতে গিয়ে রান্নাঘরে চলে আসে। রেস্কুর পালাতে পালাতে যখন জানালার কাছে চলে আসে, তখন সে দেখতে পায় যে পিয়েত্রো অনেক আগে তার জাহাজ নিয়ে বহু দূরে চলে গেছে। এজন্য রেস্কুর বুঝতেই পারছিল না যে সে এখন কি করবে। এদিকে রাজা যখন জানতে পারে যে রানী মারা গিয়েছে, তখন সে আরও রেগে যায়। এবার সে সৈনিকদেরকে আদেশ দেয় যে যেভাবেই হোক ইঁদুরটাকে যেন তারা মেরে ফেলে।
এদিকে রেস্কুর পালাতে গিয়ে সুপের মধ্যে পড়েই যাচ্ছিল, কিন্তু আন্দ্রে তাকে সরিয়ে দিলে সে একটা ড্রেনের মধ্যে পড়ে যায়। চারপাশে ঘন অন্ধকার থাকায় সে বুঝতেই পারছিল না যে তার এখন কি করা উচিত। এমন সময় তার পিঠে হাত রাখে আরেকটা ইঁদুর, যার নাম ছিল রেমুর। এই রেমুর ছিল ইঁদুরদের দুনিয়ার লিডার। ইঁদুরের দুনিয়ার সকল ছোট বড় ইঁদুরেরা রেমুরের আদেশ মেনে চলত। এদিকে রাজা রানীকে হারিয়ে প্রচণ্ড শোকে বিহ্বল হয়ে পড়েছিল। এই জন্য সে এই স্যুপটাই তার রাজ্যে পুরোপুরি ব্যান ঘোষণা করে দেয়। এমনকি ইঁদুরদেরও এই রাজ্যে ইল্লিগ্যাল ঘোষণা করা হয়, এই যেমন কোনো ইঁদুর এই রাজ্যে থাকতে পারবে না। আর তাছাড়াও ইঁদুরকে তিনি এই ডোর রাজ্যের সবচেয়ে বড় শত্রু ঘোষণা করে দেয়। এই ঘটনার পর পুরো রাজ্যই কেমন যেন রংহীন হয়ে পড়ে, এমনকি আকাশের মেঘ সম্পূর্ণ সূর্যকে ঢেকে ফেলে। অনেকদিন বৃষ্টি না হওয়াতে পুরো রাজ্য শুকিয়ে যায়। তবে এই সব কিছুর জন্য রাজকুমারী পি একেবারেই খুশি ছিল না। সে মন থেকে চাইতো যে রাজ্যে আবারও বৃষ্টি হোক আর সব কিছু আগের মতো ঠিক হয়ে যাক। অন্যদিকে স্যুপ ব্যান হয়ে যাবার পর থেকে বাবুর্চি আন্দ্রের তেমন কোনো কাজ ছিল না। এই জন্য সে বেশিরভাগ সময়ে রান্নাঘরে অলসের মতো বসে থাকতো। আর তারপর সিন শিফট হয় ইঁদুরের দুনিয়াতে। সেদিন রাতে এই ইঁদুরের দুনিয়াতে জন্ম নেয় ডেসপেরো নামের আরেকটা ছোট্ট ইঁদুর। এই ইঁদুরটা বাকি সব ইঁদুরের থেকে একটু হলেও আলাদা ছিল, কারণ সে সাইজে অনেক ছোট ছিল, কিন্তু তার কান ছিল অনেক বড়। এরপর দেখতে দেখতে ডেসপেরো অনেক বড় হয়ে যায়। তবে সে অন্য সব ইঁদুরদের থেকে অনেক সাহসী ছিল। কোনো কাজ করতে সে কখনোই ভয় পেত না, এমনকি সে নিজেকে খুবই সাহসী দাবিও করত। কিন্তু এই জিনিসটাই ডেসপেরোর বাবা মায়ের কাছে একটা সমস্যার মতো মনে হচ্ছিল, কারণ এই ইঁদুরের দুনিয়ার নিয়ম ছিল ইঁদুরদের অনেক ভীতু হতে হবে আর যে কোনো ছোটখাটো বিষয়েও তাদেরকে ভয় পেয়ে পালাতে হবে। কিন্তু এই নিয়মগুলোর মধ্যে কোনোটাই ডেসপেরো মেনে চলতো না। আর এরপর আমরা এই ইঁদুরের দুনিয়ার অসাধারণ কিছু সিন দেখতে পাই। সেখানে রাতের বেলা খাবারের সময় হলে ঘন্টা বাজিয়ে সবাইকে জানিয়ে দেয়া হতো, আর ঘন্টার শব্দ শুনতেই সকল ইঁদুরেরা কাজকর্ম ফেলে খাবারের দিকে ছুটতে থাকতো। তখন রেমুর নামের সেই ইঁদুরটা লক্ষ্য করে যে রেস্কুরের খাবারের প্রতি কোনো ইন্টারেস্টই নেই। সে এক কোনায় মনমরা হয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। সেটা দেখে রেমুর তার সাথে কথা বলতে এলে রেস্কুর তার সাথে ভালো করে কথা না বলেই সেখান থেকে চলে যায়। রেস্কুরের এমন আচরণ দেখে রেমুর বুঝতে পারে যে রেস্কুরকে এত সহজে নিজেদের দলে আনা যাবে না। আসলে রেস্কুর নোংরা জিনিস পছন্দ করত না, আর সে অন্ধকার নয় বরং আলো পছন্দ করত। এই জন্য সে নিজের ঘরে গিয়ে একটা পাথর সরিয়ে দিতেই সেখান দিয়ে আলো ঢুকতে শুরু করে। এমনকি রেস্কুর সেই আলোর দিকে প্রায়ই তাকিয়ে থাকতো। এদিকে ডেসপেরোকে নিয়ে তার বাবা মায়ের চিন্তা দিন দিন আরও বেড়েই যাচ্ছিল, কারণ তাদের ছেলে কোনো কিছুতে ভয় তো পাই না, এমনকি দৌড়ে পালায়ও না। এছাড়াও স্কুলে পড়ানোর সময় তাদেরকে যখন শেখানো হতো যে কিভাবে ভালো ইঁদুর হওয়া যায়, সেগুলো কোনো কিছুই সে শিখতো না। এমনকি সে বিড়ালের ছবি আঁকতে খুবই পছন্দ করত। এই জন্য স্কুলের টিচারদের মনে হয় যে ডেসপেরো হয়তো বড়দের থেকে কিছু শিখতে পারে। এই জন্য ডেসপেরোকে তার বড় ভাইদের সাথে লাইব্রেরিতে পাঠিয়ে দেয়া হয়। এরপর তারা দুই ভাই যখন রাজবাড়ির লাইব্রেরিতে পৌঁছায়, তখন ডেসপেরোর ভাই সেখানে থাকা বইগুলো চিবাতে শুরু করে। কিন্তু ডেসপেরোর সেই কাজটা একদমই পছন্দ হয় না, বরং সে ওখানকার বইগুলো পড়তে অনেক বেশি আগ্রহী ছিল। তাই তার ভাই সেখান থেকে কিছুটা দূরে যেতেই সে ওখানে একটা বই পড়তে শুরু করে। এই বইয়ের গল্পটা ছিল একটা রাজকুমারী যাকে বন্দি করে রাখা হয়েছিল। রাজকুমারীর আশা ছিল কোনো একটা রাজপুত্র এসে তাকে একদিন উদ্ধার করে নিয়ে যাবে, কারণ রাজকুমারী বাইরের দুনিয়াটা দেখতে চায়। গল্পটা পড়তে পড়তে ডেসপেরো সেই রাজপুত্রের জায়গাতে নিজেকে কল্পনা করতে শুরু করে। সে কল্পনা করছিল যে সে একটা নাইট হয়ে একটা বিশাল ড্রাগনের সাথে লড়াই করছিল, আর সেই নাইট ছিল ভীষণ সত্যবাদী আর দয়ালু। সে গরিবদেরকে সাহায্য করত। এরপর থেকে সময় পেলে ডেসপেরো লাইব্রেরিতে গিয়ে ঠিক একই গল্পটা বারবার পড়ত আর নিজেকে সেই নাইটের জায়গাতে কল্পনা করত। এছাড়াও সে মাঝে মাঝে লড়াই করার প্র্যাকটিসও করত। এরপর একদিন ডেসপেরো সাহস করে রাজকুমারীর সাথে দেখা করতে চলে যায়। সেই সময় রাজকুমারী একা একা বসে কান্নাকাটি করছিল। তখন ডেসপেরো রাজকুমারীকে কান্নার কারণ জিজ্ঞাসা করলে রাজকুমারী প্রথমে তাকে তার পরিচয় জিজ্ঞাসা করে। ডেসপেরো তখন নিজেকে একজন সাহসী সিপাহী হিসেবে পরিচয় করিয়ে দেয়। এদিকে এত ছোট আর কিউট একটা ইঁদুর দেখতে পেয়ে রাজকুমারীর মন অনেকটাই ভালো হয়ে যায়। এরপর ডেসপেরো রাজকুমারীকে সেই গল্পটা শোনায় যেটা সে লাইব্রেরির একটা বইতে পড়ে এসেছিল, কারণ তার মতে রাজকুমারী পি হচ্ছে সেই বইয়ের মতো একজন রাজকুমারী যাকে বন্দি করে রাখা হয়েছে। তো
তো রাজকুমারী তো সেই গল্পটা শুনে অনেক অবাক হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে গল্পে সেই রাজকুমারীর সাথে শেষ পর্যন্ত কি হয়েছিল। ডেসপ্যারো বলে যে আমি গল্পটা এখনো সম্পূর্ণ পড়তে পারিনি, তবে গল্পটা পড়া সম্পূর্ণ হয়ে গেলে আমি আপনাকে অবশ্যই জানাতে চলে আসব। তখন রাজকুমারী বলে যে আমি সব সময় চাই এই রাজ্য আবারও আগের মতো ঠিক হয়ে যাক, এখানে আগের মতো সূর্য উঠুক, বৃষ্টি নামুক, আর আগের মতো সেই বিখ্যাত স্যুপ তৈরি হোক। এরপর আমরা মিগ্রি নামের একটা ছোট্ট বাচ্চা মেয়েকে দেখতে পাই, যে মেয়েটা একটা গ্রামে বসবাস করত আর তার কাজ ছিল কিছু শূকরকে দেখাশোনা করা আর খামারটাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এদিকে রাজ্যে বহুদিন বৃষ্টি না নামার কারণে তাদের গ্রামটা একেবারেই শুকিয়ে যায়। এই জন্য ফার্মের মালিক মিগ্রিকে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দেয়, কারণ মিগ্রির কাজ এখানে শেষ হয়ে গিয়েছিল। এরপর থেকে মিগ্রি রাজকুমারীর দাসী হয়ে কাজ করত। এমনকি এই মেয়েটার ইচ্ছা যে সে একদিন নিজেও রাজকুমারী হবে। এদিকে ডেসপ্যারো বাড়িতে ফিরে এসে সবাইকে জানায় যে সে একটা মানুষের রাজকুমারীর সাথে দেখা করেছিল। এই কথা জানতে পেরে ডেসপ্যারোর বাবা মা ভীষণ ভয় পেয়ে যায়। এই জন্য ডেসপ্যারোর বাবা সিদ্ধান্ত নেয় যে তিনি নিজে থেকেই কাউন্সিলকে এই ঘটনাটা জানিয়ে দেবে, কারণ এই শহরের ইঁদুরদের কাউন্সিল যদি অন্যদের মুখ থেকে এই ব্যাপারটা জানতে পারে তাহলে ডেসপ্যারোকে আরও বেশি শাস্তি দেয়া হবে। তো এখন পরদিন আবার যখন ডেসপ্যারো লাইব্রেরিতে বই পড়ছিল তখনই সেখানে কাউন্সিলের হেডরা এসে উপস্থিত হয়। তাদের আইনই ছিল যে কোনো ইঁদুর মানুষের সাথে দেখা করতে পারবে না, কিন্তু ডেসপ্যারো যেহেতু সেই আইন লঙ্ঘন করেছে তাই তাকে নিজেদের এলাকা থেকে বহিষ্কার করে অন্যত্র নির্বাসনে পাঠানো হয়। সেই এলাকা থেকে আজ অবধি কোনো ইঁদুর কখনো ফিরে আসেনি। ডেসপ্যারোকে জেলে নিয়ে আসা মাত্রই সেখানকার একজন মাস্টার তার কোমরে একটা লাল সুতো বেঁধে দেয়। এরপর তাকে নিচে নামাতেই ডেসপ্যারো একটা জানালায় উঠে পড়ে। সেই জেলের মধ্যে আরো বড় বড় কিছু ইঁদুরকে বন্দি করে রাখা হয়েছিল আর সেখানকার জেলার পাশে বসেই নাক ডেকে ঘুমাচ্ছিল। এরপর ডেসপ্যারো জেলারকে নিজের পরিচয় দেয় আর সেই গল্পটা শোনায় যে কিভাবে রাজকুমারী এখনো বৃষ্টির জন্য অপেক্ষা করছে আর তার রাজ্যকে তিনি আগের মতো দেখতে চাচ্ছে। কিন্তু জেলার তার কোনো কথাই শুনতে চাচ্ছিল না। আসলে সেই জেলার তার মেয়েকে অনেক ছোটবেলাতে হারিয়ে ফেলেছিল। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই সেখানে অনেকগুলো ইঁদুর এসে ডেসপ্যারোকে ধরে নিয়ে চলে যায়। এখন পরের সিনে ডেসপ্যারোকে একটা বিশাল গ্রাউন্ডে ঢুকিয়ে দেয়া হয়। এরপর সেখানে একটা বিড়ালকে ছেড়ে দেয়া হয় যেন বিড়ালটা ডেসপ্যারোকে মেরে ফেলতে পারে। সেখানে রেস্কুরও ছিল আর সে ডেসপ্যারোকে বাঁচাতে চাচ্ছিল। রেস্কুর রেমুর নামের সেই ইঁদুরটাকে রিকোয়েস্ট করে বলে যেন এই ইঁদুরটাকে তার হাতে তুলে দেয়া হয়। রেমুর যেহেতু রেস্কুরকে নিজের দলে আনতে চাচ্ছিল তাই সে রেস্কুরকে খুশি করার জন্য ডেসপ্যারোকে তার হাতে তুলে দেয়। এরপর রেস্কুর ডেসপ্যারোকে নিজের রুমে নিয়ে এসে বলে যে চিন্তা করো না, আমি তোমাকে খাবো না, তবে তুমি আমাকে সেই গল্পটা শোনাবে যেটা তুমি জেলারকে শুনিয়েছিলে। আর এভাবেই ধীরে ধীরে এদের দুজনের মধ্যে বন্ধুত্ব শুরু হয়ে যায়। এরপর কয়েক সপ্তাহের মধ্যে ডেসপ্যারো রেস্কুরকে সেই সকল গল্প শুনিয়ে দেয় যেগুলো সে বই থেকে জানতে পেরেছিল। ডেসপ্যারো তাকে এটাও জানায় যে রাজকুমারী এখনও সেই বিখ্যাত স্যুপ আর ইঁদুরদেরকে খুবই মিস করে। রাজকুমারী এখনও চায় যে তাদের রাজ্যে আগের মতো সূর্য উঠুক, বৃষ্টি নামুক আর সব কিছু আগের মতো ঠিক হয়ে যাক। এরপর তারা দুজন প্ল্যান করে যে যেভাবেই হোক তারা রাজকুমারীর ইচ্ছাগুলো পূরণ করবে। তো পরের সিনে আমরা মিগ্রি নামের সেই মেয়েটাকে দেখতে পাই যে কিনা একটা মাথার মুকুট নিয়ে রাজকুমারীকে দেখায়। রাজকুমারী মুকুটটা কিছুতেই পরতে চাচ্ছিল না আর সে মিগ্রিকে মুকুটটা নিয়ে এখান থেকে চলে যেতে বলে। এদিকে আবার মিগ্রি রাজকুমারীর অনেক দামি দামি জিনিস চুরি করে নিজের রুমে নিয়ে যেত। এরপর সেগুলো পরে আয়নার সামনে নিজেকে সে দেখত আর রাজকুমারী মনে করত। তার খুবই ইচ্ছা ছিল যে সে নিজেও কোনো একদিন রাজকুমারী হবে। তো যাই হোক, এরপর মিগ্রি যখন জেলারকে খাবার দিতে চলে যায় তখন জেলার সেই খাবারটা একদমই পছন্দ করে না। জেলার সেই খাবারটা দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর সে মিগ্রিকে জানায় যে তারও একটা ছোট্ট রাজকুমারী ছিল, কিন্তু একসময় তার পরিস্থিতি অনেক খারাপ হওয়াতে সে তার মেয়েকে নিজের থেকে অনেক দূরে করে দিয়েছিল। অর্থাৎ সে অন্য কারো দায়িত্বে তার মেয়েকে দিয়ে দিয়েছিল, কিন্তু এখন সে আর তার মেয়েকে কোথাও খুঁজেই পাচ্ছে না। তখনই আমরা সেখানে ডেসপ্যারো এবং রেস্কুরকে দেখতে পাই, যেখানে রেস্কুর ডেসপ্যারোকে বলছিল যে এই সব কিছু আমার জন্যই হয়েছে, তাই আমি এখন রাজকুমারীর কাছে ক্ষমা চাইতে যাব। রেস্কুর যখন রাজকুমারীর কাছে ক্ষমা চাইতে চলে যায় তখনই রাজকুমারী তাকে দেখেই চিনে ফেলে যে এই ইঁদুরটার কারণেই তার মা মারা গিয়েছিল।
রেস্কুর তার কাছে ক্ষমা চাইলে রাজকুমারী প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করতে থাকে। সে সাথে সাথে সৈনিকদের ডেকে রেস্কুরকে ধরার আদেশ দেয়, যার ফলে রেস্কুর রাজকুমারীর কাছে ঠিকমতো ক্ষমাও চাইতে পারে না আর ঠিক আগের মতো কথাও বলতে পারেনি। তো যাই হোক, রেস্কুর কোনো রকমে সেখান থেকে পালিয়ে তো চলে আসে, কিন্তু সে বুঝে যায় যে রাজকুমারী কখনোই তাকে ক্ষমা করবে না। এই সব কিছু ভেবে রেস্কুর প্রচণ্ড রেগে যায় আর সে মনে মনে ভাবতে থাকে যে এই সব কিছুর জন্য সে প্রতিশোধ নিয়েই ছাড়বে। এরপর রেস্কুর মিগ্রি নামের সেই মেয়েটার কাছে চলে আসে। মিগ্রি তখন আপন মনে স্বপ্ন দেখছিল যে সে নিজেও রাজকুমারী হবে, কিন্তু তার এই পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে আসল রাজকুমারী। এই জন্য মিগ্রি রাজকুমারীকে একেবারেই পছন্দ করতো না। আর এইসব কিছু বুঝতে পেরে পেছন থেকে রেস্কুর তাকে বলে যে তুমি অবশ্যই রাজকুমারী হতে পারবে, কিন্তু এই জন্য তোমাকে আসল রাজকুমারীকে নিজের রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। এই কথায় মিগ্রি রাজি হয়ে গেলে তারা রান্নাঘর থেকে একটা বিশাল চাকু নিয়ে বের হয়। এরপর তারা সেই চাকু আর একটা দড়ি নিয়ে সেই রাজকুমারীর কাছে চলে যায়। মিগ্রি তখন রাজকুমারীকে দড়ি দিয়ে বেঁধে একটা অন্ধকার কূপের ভেতরে নিয়ে আসে আর রাজকুমারী সাহায্যের জন্য তখন প্রচণ্ড চিৎকার করতে থাকে। এই চিৎকার শুনতে পেয়েছিল ডেসপ্যারো। সে বুঝতে পারে যে রাজকুমারী কোনো বিপদে রয়েছে। চিৎকারের সূত্র ধরে ডেসপ্যারো এসে দেখতে পায় যে রেস্কুর অনেক চালাকি করে রাজকুমারী আর মিগ্রিকে আলাদা আলাদা জেলে বন্দি করে ফেলেছে। ডেসপ্যারো তখনই বড় ইঁদুরদের নজর এড়িয়ে রাজকুমারীর কাছে এসে বলে যে তাকে সে সাহায্য করতে এসেছে। রাজকুমারী তখন নিজের গলার লকেটটা খুলে ডেসপ্যারোকে দিয়ে দেয় আর বলে যে এই লকেটটা তার বাবাকে দেখাতে। লকেটটা দেখলেই তার বাবা বুঝতে পারবে যে রাজকুমারী বিপদে রয়েছে। আর তখন ডেসপ্যারো যেন তার বাবাকে এখানে নিয়ে আসে। তো যাবার সময় ডেসপ্যারো দেখতে পায় যে সেখানে অনেকগুলো ইঁদুর ধরার ফাঁদ পাতা রয়েছে। সেগুলো পার করতে গিয়ে ডেসপ্যারোর হাত থেকে সেই লকেটটা নিচে পড়ে যায়। ডেসপ্যারো এটা লক্ষ্যই করে না। সে বহু কষ্টে রাজার কাছে গিয়ে দেখতে পায় যে রাজা এখনও রানীর জন্য মন খারাপ করে একটা ঘরের মধ্যে পড়ে আছে। রাজা রানীকে নিয়ে এতটাই চিন্তা করছিল যে ডেসপ্যারো তাকে অনেকবার ডাকাডাকির পরেও সে ডেসপ্যারোর কোনো কথা শুনতেই পায়নি। আর তাই কোনো উপায় না পেয়ে সাহায্যের জন্য সে নিজেই বাড়িতে ফিরে চলে আসে। কিন্তু বাড়িতে ফিরতে তার বাবা আর ভাই তাকে দেখে অনেক ভয় পেয়ে যায়, কারণ তাদের মতে ডেসপ্যারো অনেক আগেই মারা গিয়েছিল। এই জন্য তারা ডেসপ্যারোকে একটা ভূত মনে করেছিল। তাই ডেসপ্যারো যে বেঁচে আছে এটা প্রমাণ দেবার জন্য সে শহরের মাঝখানে গিয়ে ঘন্টা বাজাতে শুরু করে। সেই ঘন্টার শব্দ শুনতে পেয়ে বাবুর্চি আন্দ্রের ঘুম ভেঙে যায়। তখন আন্দ্রে ভাবতে থাকে যে অনেক হয়েছে, আর এভাবে চলতে দিলে সবকিছু আরো নষ্ট হয়ে যাবে। তাই সেই সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সে আবারও নতুন করে সেই স্যুপটা তৈরি করবে। তো যেই ভাবা সেই কাজ, সে স্যুপটা রান্না করতে শুরু করে দেয়। এমনকি সেই জিনিও তাকে রান্নায় সাহায্য করতে চলে আসে। সেই স্যুপের ঘ্রাণ পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে। প্রত্যেকটা মানুষ সেই স্মেল পেয়ে খুবই খুশি হয়ে যায়। আর তাছাড়াও স্যুপের ঘ্রাণ আকাশে যেতেই আকাশের মেঘ সরে গিয়ে সেখানে বৃষ্টি পড়তে শুরু করে। এমনকি ডেসপ্যারোর নাকেও সেই স্যুপের গন্ধ চলে আসে। সে তখনই বাবুর্চি আন্দ্রের কাছে ছুটে চলে যায় আর তাকে বলে যে রাজকুমারী বিপদে রয়েছে। কিন্তু আন্দ্রে তার কথা বিশ্বাসই করে না। তার মতে রাজকুমারী তার কক্ষে এখনো সুরক্ষিত রয়েছে। তবে জিনি ডেসপ্যারোর কথা বিশ্বাস করে। সে সিদ্ধান্ত নেয় যে এই কাজে সে ডেসপ্যারোকে সাহায্য করবে। জিনি তখন ডেসপ্যারোকে তার কাঁধে তুলে নিয়ে সে অন্ধকার কূপের দিকে দৌড়াতে শুরু করে। অন্যদিকে ইঁদুরের দুনিয়াতে রেস্কুরের মান সম্মান অনেক বেড়ে গিয়েছিল, কারণ সে রাজকুমারীকে ইঁদুরদের খাবারের জন্য ধরে নিয়ে এসেছে। এদিকে জিনি আর ডেসপ্যারো দেখতে পায় যে রাজকুমারীকে একটা বিশাল গ্রাউন্ডে নিয়ে আসা হয়েছে। তারা দুজন সিদ্ধান্ত নেয় যে যেভাবেই হোক এই বিপদ থেকে তারা রাজকুমারীকে উদ্ধার করবেই করবে। তো পরের সিনে আমরা সেই জেলারকে দেখতে পাই, যে কিনা দেখতে পায় যে মিগ্রিকে একটা জেলখানায় বন্দি করে রাখা হয়েছে। মিগ্রি বাইরে বের হবার জন্য অনেক কান্নাকাটি করছিল, আর তখনই জেলার মিগ্রির গলায় একটা চিহ্ন দেখতে পায়। সে বুঝতে পারে যে মিগ্রি আসলে তারই মেয়ে। বহু বছর পরে নিজের মেয়েকে ফিরে পেয়ে সে ভীষণ খুশি হয়ে যায়। অন্যদিকে ডেসপ্যারো আর জিনিকে অনেকগুলো ইঁদুর আটকানোর চেষ্টা করছিল। ইঁদুরগুলো জিনির শরীর বেয়ে উঠতে শুরু করলে তারা দুজনেই সেখানে জ্ঞান হারিয়ে ফেলে। আর এরপরে ডেসপ্যারোর জ্ঞান ফিরতে সে রাজকুমারীর কাছে ছুটে চলে আসে। আর এদিকে রেস্কুরের মনও পরিবর্তন হয়ে যায়, কারণ সে রাজকুমারীর চোখের দিকে তাকিয়ে বুঝতে পারে যে রাজকুমারী তার ব্যবহারের জন্য খুবই লজ্জিত। কিন্তু ততক্ষণে রেমুর সকল ইঁদুরদেরকে আদেশ দিচ্ছিল রাজকুমারীকে খাওয়া শুরু করতে। তখন রেস্কুর বলে ওঠে যে সে রাজকুমারীকে আঘাত করতে চায় না। তার কথা শুনে রেমুর খুবই রেগে যায়। সে সকল ইঁদুরদেরকে আবারও আদেশ দেয় যে এক্ষুনি রাজকুমারীকে খেয়ে ফেলো।
সব ইঁদুরগুলো যখনই রাজকুমারীর কাছে যাচ্ছিল তখনই রেস্কুর খাঁচায় আটকে রাখা সেই বিড়ালটাকে মুক্ত করে দেয়। বিড়ালটাকে দেখে ভয় পেয়ে সকল ইঁদুর এদিকে সেদিকে পালাতে শুরু করে, আর অন্যদিকে ততক্ষণে বাইরে সূর্য উঠে যায় আর ইঁদুরদের শহরে আলো প্রবেশ করে। আর এরপর রেমুর যখন ডেসপেরোকে মারতে যাচ্ছিল তখনই রেস্কুর একটা আয়না আলোর দিকে মুখ করে রেমুরের দিকে ধরে ফেলে, যার ফলে প্রচণ্ড আলোয় রেমুর কিছুই চোখে দেখতে পাচ্ছিল না। এমনকি তার দিকে যে বিড়ালটা দৌড়ে আসতে থাকে সেটাও সে বুঝতে পারে না। বিড়ালটা রেমুরকে ধরে নিয়ে তার খাঁচায় ঢুকে পড়ে আর ফাইনালি রেমুরকে খেয়ে ফেলে। এরপর রাজকুমারী মুক্তি পেয়ে ডেসপ্যারোকে অনেক ধন্যবাদ জানায় তার প্রাণ বাঁচানোর জন্য, এমনকি সে রেস্কুরকেও ক্ষমা করে দেয়। রাজাও তার ভুল বুঝতে পারে আর সেই বিখ্যাত স্যুপের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। অন্যদিকে সেই জেলার তার মেয়েকে ফিরে পেয়ে নিজেদের ফার্মে ফিরে আসে আর ডেসপ্যারোকে তাদের শহরে আবারও গ্রহণ করে নেওয়া হয় এবং রেস্কুর তার মালিক পেত্রোর কাছে ফিরে চলে আসে। এবার তারা পুরো বিশ্ব ভ্রমণ করে দেখবে। ডোর রাজ্যটা পুনরায় সুখ শান্তিতে ভরে ওঠে আর সেখানে এখন আর ইঁদুরদের কোনো ভয় ছিল না। মানুষ, ইঁদুর সবাই অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে আর মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।